প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন তৃণমূলের কথা অনুষ্ঠানে। আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনায় যুক্ত হবেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট এবং মানবাধিকার কর্মী রাকিব আহমেদ। সরাসরি আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। তার আগে আমি একটু সংক্ষেপে বলে নিই, বাংলাদেশের রাজনীতিতে 2024 সালের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে দুইটা ভিন্ন বয়ান। বিরোধী দলগুলা, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এটিকে একটি গণ অভ্যুত্থান হিসেবে দেখছে। অর্থাৎ 2024 সালের যে ঘটনা প্রবাহ, যেখানে আন্তর্জাতিক চক্র সম্পৃক্ত ছিল। বিরোধী পক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলেছে এবং বিভিন্ন বিচার এবং সাজা হয়েছে। এর ফলে প্রশ্ন উঠছে, এত চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে তাদের রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠা করতে পারে এবং সেই ভিত্তিতে ভবিষ্যতে রাজনীতিতে আবারও ফিরে আসতে পারে। আজকের আলোচনায় আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমার প্রথম প্রশ্ন, 2024 পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাছ থেকে কি নতুন বার্তা নিয়ে ফিরতে চায়? খুব চমৎকার একটা প্রশ্ন। রাজনৈতিক দল টিকেই থাকে হচ্ছে এজেন্ডার উপর। রাজনৈতিক দলের জনপ্রিয়তা নির্ভর করে এজেন্ডার উপর, অর্থাৎ একটা রাজনৈতিক দল কতটা ভালো এজেন্ডা দিয়েছে, কতটা ভালো ইস্তেহার দিয়েছে, এবং সেই এজেন্ডা ইস্তেহারের উপর ভিত্তি করে জনগণকে তাদের সাথে সম্পৃক্ত করতে পারছে। তো সেই ক্ষেত্রে 24 পরবর্তী যে রাজনীতি, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রথম যে অভিযোগ সেটি হচ্ছে আওয়ামী লীগ ফ্যাসিজম কায়েম করেছিল গত 15 বছরে। দ্বিতীয় যে অভিযোগ সেটি হচ্ছে আওয়ামী লীগ 24-এর যে রাজনীতি, সেখানে হচ্ছে গণহত্যা করেছে। অর্থাৎ ছাত্র জনতার যে প্ল্যাটফর্ম, সেই ব্যানার থেকে ন্যায্য কিছু দাবি নিয়ে এসেছিল, আওয়ামী লীগ সেই দাবিকে গ্রহণ করেনি, গ্রহণ না করে ভায়োলেন্ট হয়েছে। তো এই দুটো জায়গাতে যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে বাধা এই মুহূর্তে, এবং বিরোধী দলে যারা রয়েছেন তারা এই দুটো বয়ানের উপরই আওয়ামী লীগকে দমিয়ে রাখার চেষ্টা করছে। তো আওয়ামী লীগকে যেটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট ছিল না, এবং আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলাটা যে ভুল, সেই নেগেটিভটা আগে ভাঙতে হবে অবশ্যই। দ্বিতীয়ত, যে গণহত্যার অভিযোগ নিয়ে এসেছে, বিপরীতে আওয়ামী লীগ বলার চেষ্টা করছে যে এটা একটি কালার রেভুলেশন ছিল। কালার রেভুলেশন বিষয়টা হচ্ছে এমন একটা রেভুলেশন যেখানে এটাকে গণ বিপ্লব বা গণ অভ্যুত্থানের মতো মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে বিষয়টি গণ অভ্যুত্থান না। এখানে আসলে একটা ষড়যন্ত্রমূলক ঘটনার বাস্তবায়ন হয়। আমরা ইউক্রেনের ক্ষেত্রে এরকমটি দেখেছি, এবং বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি, যারা তথাকথিত গণ অভ্যুত্থানের জয়ী পক্ষ তারা বলার চেষ্টা করেছে জয়ী হওয়ার পরে যে আমরা আসলে কোটা আন্দোলনকে সামনে রাখলো, কোটা আন্দোলন করতে যাইনি, আমরা পরিকল্পিত ভাবেই রাষ্ট্রীয় স্থাপনাতে আগুন দিয়েছি, আমরা পরিকল্পিত ভাবেই রাষ্ট্রীয় বাহিনীর উপর আক্রমণ চালিয়েছি, যাতে করে রাষ্ট্রীয় বাহিনী আমাদের উপর ভায়োলেন্ট হয় এবং চরম পর্যায়ের বল প্রয়োগ করে, এবং সেইটিকে কেস করে আমরা এই সরকারের পতন ঘটাতে পারি, এবং তারা তাদের পরিকল্পনায় সফল। এবং কালার রেভুলেশনের ক্ষেত্রে আন্তর্জাতিক ষড়যন্ত্রের একটা ব্যাপার থাকে। আমরা যদি 15 তারিখে যাই, যেদিন বাংলাদেশে একজনও নিহত হয়নি, হঠাৎ করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বয়ান শুনতে পেয়েছি বাংলাদেশে 2 জন মারা গিয়েছে। এই তথ্য তাদেরকে কারা দিল? এই তথ্যটা কি কি এমনি এমনি গিয়েছে, নাকি কেউ দিয়েছে, নাকি 15 তারিখ কোনোভাবে প্রশাসন ঠিকঠাক ভাবে পরিস্থিতি হ্যান্ডেল করতে পেরেছিল? এই প্রশ্নগুলো সামনে নিয়ে আসার মধ্য দিয়েই মনে হয় আস্তে আস্তে আওয়ামী লীগকে রাজনীতির দিকে এগিয়ে যেতে হবে। আমার নেক্সট প্রশ্ন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলটি অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ নিজেদের অবস্থান কিংবা কৌশলে কোনো পরিবর্তন আনছে কি না? আমার অবজারভেশন থেকে বলি, মোটামুটি 2 বছরের কাছাকাছি সময় হয়ে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ তাদের অবস্থান পরিষ্কার করেনি। এক এক সময় এক এক ধরনের বয়ান দিচ্ছে। 24-এর ব্যাপারে তারা কি বলতে চায়, 24 আদৌ ষড়যন্ত্র নাকি 24-কে আওয়ামী লীগ মেনে নিয়েছে, যদি মেনে নিয়ে থাকে সেই ক্ষেত্রে তারা কিভাবে সামনে এগোতে চায়, তারা কি রিকনসিলিয়েশন চায়, নাকি তারা ক্ষমা চেয়ে আগাতে চায়, নাকি হচ্ছে 24-কে তারা অস্বীকার করে। অর্থাৎ অস্বীকার বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এটা একটি ষড়যন্ত্র ছিল, সো ষড়যন্ত্রটাকে তারা সংগঠনকে গুছিয়ে এবং আন্তর্জাতিক এবং দেশীয় মিত্রদের সাথে নিয়ে পুনরায় পরাজিত করে নিজেদের রাজনৈতিক অবস্থান ঠিকঠাক করবে। আর যদি মনে করে থাকে যে না, আমরা হয়তো বা এমন আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার, তাদের সাথে আমাদের পক্ষে পেরে ওঠা সম্ভব না, তাহলে হচ্ছে আমরা সেই সকল আন্তর্জাতিক শক্তির সাথে নেগোসিয়েশনে যাব। নেগোসিয়েশনে যে তারপরে হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক অবস্থানকে ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু সেই ক্ষেত্রে প্রশ্ন থেকে যায় আসলে যে আন্তর্জাতিক চক্রের যদি এখানে ষড়যন্ত্র থেকে থাকে, তাহলে তো আওয়ামী লীগকে বিভিন্ন সময় অফার করেছে, রিকোয়েস্ট করেছে, ধমক দিয়েছে। আওয়ামী লীগ তো তাদের কথা কখনো শুনেনি এবং
সেই প্রেক্ষিতেই তারা ষড়যন্ত্রে যোগ দিয়েছে এবং তারা সফল হয়েছে। এখন সফল হয়ে যাওয়ার পর তারা তাদের লোকজন যেহেতু বসাতে পেরেছে, সেই ক্ষেত্রে তারা আওয়ামী লীগের কথা কতটুকু শুনবে বা নেগোসিয়েশনে যাবে, এটা একটা চিন্তার বিষয়, প্রশ্নের বিষয় আর কি। প্রিয় দর্শক, আমাদের আজকের যে অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, এটা শর্টকাট প্রশ্নোত্তর পর্ব। আমি সংক্ষেপে জাস্ট আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, লম্বা ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখতে চান না, সুতরাং এটার জন্য এই পরিবর্তনটা আমাদেরকে আনতে হয়েছে। আমার নেক্সট প্রশ্ন, রাকিব, সাম্প্রতিক ঘটনা প্রবাহের পর সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারে আওয়ামী লীগের প্রধানতম চ্যালেঞ্জ কি হতে পারে? হ্যাঁ, আওয়ামী লীগের প্রধানতম যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে এই যে আওয়ামী লীগের উপর যে একটা বিচারের দায় চাপিয়ে দিয়েছে এবং দলের সভানেত্রী থেকে শুরু করে দলের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরো সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছে, তারা মোটামুটি রায় পেয়েছে, কেউ 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 বা রায়ের অপেক্ষাতে আছে এবং আমার মনে হচ্ছে এই ধারা প্রবাহমান থাকবে। এই জায়গাটা থেকে বের হয়ে আসাটা এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। আর অন্যান্য যে বয়ানগুলো প্রতিষ্ঠিত ছিল, যেমন হচ্ছে আওয়ামী লীগ দেশ বিক্রি করে দিয়েছে ভারতের কাছে, কিংবা নতজন পররাষ্ট্র নীতি নিয়ে সামনে আগাচ্ছে, আওয়ামী লীগ রাতের ভোট করেছে, ভোটাধিকার দেয়নি, এই বিষয়গুলো হয়তো প্রাকৃতিক ভাবেই আওয়ামী লীগ মোকাবেলা করতে পেরেছে। প্রাকৃতিক ভাবে এই জন্য বললাম, কারণ হচ্ছে রাতের ভোটের অভিযোগ আওয়ামী লীগের উপর থাকলেও আজ পর্যন্ত বিরোধী পক্ষ কোনো প্রমাণ দিতে পারেনি, কিন্তু 2026-এর যে নির্বাচন, সেখানে মোটামুটি দেখা গিয়েছে সন্ধ্যা বেলা থেকে হচ্ছে ভোট কারচুপি শুরু হয়ে গিয়েছে। কাজেই এই যে ভোট কেন্দ্রিক যে একটা অভিযোগ অপবাদ আওয়ামী লীগের উপরে ছিল, সেই জায়গা থেকে আওয়ামী লীগ দায় মুক্তি অলরেডি পেয়ে গিয়েছে। এবং শুধু প্রমাণ যে সামনে এসেছে বিষয়টা সেটা নয়, বর্তমানে যারা সংসদে আছে, এনসিপি বলি, জামাত ইসলাম বলি, বিএনপি বলি, তারাই তাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে স্বীকার করেছে যে ভোটের ইঞ্জিনিয়ারিং হয়েছে। বিএনপি বলার চেষ্টা করছে যে জামাত ভোট ইঞ্জিনিয়ারিং করে বেশি আসন নিয়েছে, এবং জামাতের পক্ষ থেকে প্রমাণ দেওয়া হয়েছে যে না, বিএনপি তাদের ভোট মেরে দিয়ে সরকার গঠন করেছে। অর্থাৎ দুই পক্ষ থেকেই, তিন পক্ষ থেকেই যখন একই অভিযোগ দেওয়া হয়, তার মানে এটা যে একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন হয়েছে, সেই ব্যাপারে আর মনে হয় না আওয়ামী লীগকে নতুন করে কোনো প্রমাণ দিতে হবে। তো ভোটের কারণে যদি আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়, বর্তমান যারা সরকারে আছে তারাও ফ্যাসিস্ট। আর একই কারণে তারা যদি ফ্যাসিস্ট না হয়, তাহলে আওয়ামী লীগও হয়তো বা ফ্যাসিস্ট না। এই ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ সেটি হচ্ছে এই যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তীতে বিচারিক দায় আওয়ামী লীগের উপর চেপেছে, সেই জায়গা থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে নিয়ে হোক বা দলীয় নেতাকর্মীদের সংগঠিত করে হোক, যে কোনো ভাবে হোক, এই জায়গাটাই মোকাবেলা এই মুহূর্তে আমি মনে করি বড় চ্যালেঞ্জ। আবার আমার মনে হয় যদি রাজপথ দখল করতে পারে, সেই ক্ষেত্রে এই বিচারিক বাধা খুব বেশি একটা টিকবে না। কারণ আমরা দেখেছি যুদ্ধ অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত অনেক আসামি, অনেক জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত অনেক আসামি, অতীতে গ্রেনেড হামলা মামলার অনেক আসামি, সাজাপ্রাপ্ত আসামি, তারা বর্তমানে সংসদে গিয়েছেন। আমার মনে হয় রাজপথই শেষ কথা। আমার নেক্সট প্রশ্ন, জনগণের কাছে ফিরে যাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ কি আত্মসমালোচনা কিংবা ভুল স্বীকারের পথে হাঁটবে? এই প্রশ্নটাই করা উচিত না, হাঁটবে কিনা। অবশ্যই হাঁটা উচিত। এই জন্যই হাঁটা উচিত, এই যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানিয়েছে, এই যে আওয়ামী লীগকে দেশ বিক্রিকারী বানিয়েছে, এই যে আওয়ামী লীগকে 28 লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ চাপিয়ে দিয়েছে, আওয়ামী লীগ সময় মতো এই বিষয়গুলো কেন জবাব দেয়নি? জবাব যদি দিত, 24-এ, এটা সত্যি কথা, বিশাল একটা অংশের জনগণ আওয়ামী লীগকে ভুল বুঝেছিল। তো আওয়ামী লীগ যদি সেই বিশ্বাসের জায়গাটা ঠিক রাখতো বা সময় মতো সবকিছুর জবাব দিত, আমার মনে হয় না জনগণ ভুল বুঝতো এবং আজকে যে সাফার করছে আওয়ামী লীগকে হারিয়ে জনগণ, সেই সাফারটা করতে হতো না। কাজে আওয়ামী লীগকে অবশ্যই জনগণকে ভুল বোঝানোর, জনগণ যে ভুলটি বুঝেছে সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। শুধু জনগণ ভুল বুঝেছে সেই বিষয়টি নিয়ে কাজ করতে হবে, বিষয়টি এরকম না। আওয়ামী লীগের যে তৃণমূলের সাথে যে নেতৃত্বের যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটি নিয়েও দীর্ঘ পরিসরে কাজ করতে হবে। অর্থাৎ তৃণমূল আওয়ামী লীগ করছে, জেল খাচ্ছে, জুলুম খাচ্ছে, ব্যক্তিগত পরিসরে আওয়ামী লীগের জন্য কাজ করছে, সেটা অনলাইন প্ল্যাটফর্মে হোক, অফলাইন প্ল্যাটফর্মে হোক, কিন্তু কিছু কিছু নেতৃত্ব মেনে নিতে চাচ্ছে না। কেন মেনে নিতে চাচ্ছে না, কি তাদের দোষ, এই কথাগুলো তৃণমূলের কাছ থেকে সরাসরি শোনার একটা ব্যবস্থা করতে হবে। তা না হলে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোটা দায় হবে। কারণ হচ্ছে একটা দল জনগণের সাথে সম্পৃক্ত হয় তৃণমূল নেতৃবৃন্দের মাধ্যমে, এবং আওয়ামী লীগের যে ভোট ব্যাংক এবং জনতার শক্তি, সেটা কালেক্ট করে নিয়ে আসে কিন্তু তৃণমূল। তো সেক্ষেত্রে জনগণ এবং তৃণমূল উভয় পক্ষের ভুল ভাঙিয়ে দিতে হবে। এই অপেক্ষায় বসে থাকলে হবে না যে হ্যাঁ, মানুষ তো এখন দেখতেই পাচ্ছে আমরা দেশ বিক্রি করিনি, আমরা ফ্যাসিস্ট ছিলাম না, ভোটের যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো বর্তমানে যারা ক্ষমতায় আছে তারাও করছে। মানে এই ভরসায় থাকলে হবে না, কাজ করতে হবে। আমার নেক্সট প্রশ্ন, ভবিষ্যৎ রাজনীতিতে তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে বাংলাদেশ আওয়ামী লীগের
কি ধরনের কৌশল প্রয়োজন হতে পারে, কিংবা কি ধরনের কৌশলের কথা বাংলাদেশ আওয়ামী লীগের যারা নীতি নির্ধারক আছেন তারা ভাবছেন? যে ওনারা কি ভাবছেন সেটা আমি বলতে পারবো না, তবে আমি মাঠ পর্যায়ে কি দেখতে পাচ্ছি সেই বিষয়ে হয়তো কিছু বার্তা দিতে পারি। যদি সিনিয়র পর্যায়ে যারা আছেন তারা আমলে নেন হয়তো কিছু উপকার হলেও হতে পারে। যেমন আওয়ামী লীগের সাথে তরুণ প্রজন্মের যে বড় একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে সরকারি চাকরি এবং কোটা নিয়ে, অর্থাৎ যদি সহজ করে বলি কর্মসংস্থান নিয়ে, অর্থাৎ বেকারত্বের হতাশা থেকে তরুণরা আওয়ামী লীগের থেকে দূরে সরে গিয়েছিল। তরুণ প্রজন্ম মনে করেছিল যে আমরা যোগ্য অযোগ্য লোককে দিয়ে আওয়ামী লীগ কর্মসংস্থানের জায়গাগুলো ভরে ফেলছে, যার জন্য হচ্ছে এই ক্ষোভটা কাজে লাগিয়েছে দেশদ্রোহী গোষ্ঠীরা, যে তোমাদের চাকরি বাকরি কোনো কিছু দিবে না, কোটা দিয়ে সব শেষ করে ফেললো। কিন্তু আমি পরবর্তীতে এই ডাটাগুলো ঘেটে দেখেছি, মুক্তিযোদ্ধা কোটা ছিল 30%, কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করে মাত্র 8%, অথচ আলংকারিক ভাবে 30% কোটা কেন দিয়ে রাখা হয়েছিল এটার কোনো সদুত্তর পাইনি। আপনার নারী কোটা আছে, আপনার হচ্ছে প্রাইমারি স্কুল লেভেল বা কিছু কিছু ক্ষেত্রে 60%-এর মতো, এবং আমরা দেখেছি যে এই নারীরাই বলতেছে যে না আমাদের কোটার দরকার নাই, আমরা এমনিতেই ভালো করবো। তারপরেও কেন এই কোটাগুলো চাপিয়ে রাখা হয়েছিল সেটা কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত পাইনি। তারপর হচ্ছে এবং যারা চাকরি প্রার্থী ছিল তাদের সব থেকে বড় টনক নড়েছে। টনক নড়ার জায়গাটা হলো তারা নিজেরাই বলছে যে আওয়ামী লীগ আমলে ভাগ্যিস ছোটখাটো দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী নন ক্যাডার কিছু চাকরি পেয়েছিলাম, আর ভেবেছিলাম এই কোটা আন্দোলনের পরে হয়তো নিশ্চিত বিসিএস ক্যাডার হয়ে যাবে। এখন তারা বলছে যে আল্লাহ বাঁচিয়েছে আওয়ামী লীগ আমলে চাকরিটা হয়েছে। এখন নির্দিষ্ট একটা গোষ্ঠী, সহজ করে যদি বলি সরাসরি তারা শিবিরকে ব্লেম করছে, হিজবুত তাওহীদকে ব্লেম করছে। ইনফ্যাক্ট বিএনপি ঘরানার মনস্ক যে তরুণ প্রজন্ম চাকরি প্রার্থী আছে তারাও বলতেছে যে এখন হয়তো বা চাকরি হলে আওয়ামী লীগের হবে। বললাম কেন? বলতেছে হচ্ছে তারা টাকা দিবে, আমাদের কাছ থেকে তো তারা টাকা পয়সা নিতে পারবে না। অর্থাৎ তরুণ প্রজন্মের চোখ খুলে গিয়েছে। আমার মনে হয় এটা তরুণ প্রজন্মের উপলব্ধি, কিন্তু আওয়ামী লীগকে অফিসিয়াল ভাবে এই বিষয়গুলো রিকগনাইজ করা উচিত, অ্যাড্রেস করা উচিত, যাতে করে তরুণ প্রজন্মের ভুল ভাঙে। এবং তাদের সাথে আমার মনে হয় এই জায়গাগুলো অ্যাড্রেস করলে খুব দ্রুত সময়ের মধ্যে তরুণ প্রজন্মের সাথে দূরত্বটা আওয়ামী লীগের ঘুচিয়ে যাবে। ধন্যবাদ। আমার নেক্সট প্রশ্ন, মাঠের রাজনীতিতে ফিরে যেতে আওয়ামী লীগ কি নতুন কোনো সংগঠনগত বা সাংগঠনিক সংস্কারের পরিকল্পনা করেছে? তাদের বিভিন্ন পরিকল্পনা কিংবা তাদের বিভিন্ন কার্যক্রমের মধ্যে কি সেটা আদৌ বোঝা যায়? এই বিষয়টা নিয়ে একটু সন্দিহান। আমার মনে হয় না আওয়ামী লীগ এখন পর্যন্ত আওয়ামী লীগের গৃহদাহর যে জায়গা সেই জায়গাটি থেকে বের হয়ে আসতে পেরেছে। কারণ গৃহদাহর জায়গাটা থেকে যদি বেরি হয়ে আসতে পারতো তাহলে আমরা সিনিয়র নেতৃবৃন্দ যারা কথা বলছেন বা কথা বলার চেষ্টা করছেন তাদের মধ্যে একটা সমন্বয় দেখতে পেতাম। কিন্তু আমরা সেই সমন্বয়টি দেখতে পাচ্ছি না। আমরা এক একজনের বয়ানে এক এক ধরনের কথাবার্তা দেখতে পাচ্ছি, এক এক ধরনের আক্ষেপ দেখতে পাচ্ছি, ইনফ্যাক্ট নীতি নির্ধারণী পর্যায়ে আক্ষেপ দেখতে পাচ্ছি। তার মানে তারাই নিশ্চিত না যে আসলে তাদের কি বলা উচিত কি করা উচিত, যেহেতু তারা আক্ষেপ করতেন। আমার মনে হয় এই জায়গাগুলো নিয়ে খুব দ্রুত একটা সমাধানের পথে আসা উচিত। আমার যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগের একটা অংশ হয়তোবা একদম নেগোসিয়েশনের মাধ্যমে রাজনীতিতে ফেরত আসতে চাচ্ছে, অর্থাৎ আদর্শিক রাজনীতির জায়গাটা পরিত্যাগ করতে চাচ্ছে। আবার অন্য দিক থেকে কখনো কখনো মনে হচ্ছে এই যে পরাশক্তির যে একটা কালো থাবা আমাদের দেশে পড়েছে সেটাকে পাশ কাটিয়ে রাজনীতিতে ফেরত যেতে চাচ্ছে। হয়তোবা আরেকটা অংশ আবার চাচ্ছে যে না আদর্শিক ভাবে রাজনীতিতে ফেরত আসতে, আবার আরেকটা অংশ চাচ্ছে যে না আমরা যেভাবে এই যে দলীয় নেতাকর্মীকে মাইনাস করে বিএনপি জামাতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে ভালো রেখে রাজনীতি করেছি, সেই একই ধারার রাজনীতি বহমান থাক। বিএনপি জামাত কাজ করতে করতে যখন অতিষ্ঠ হয়ে যাবে বা অনিচ্ছুক হয়ে যাবে তখন হয়তো আমরা ক্ষমতায় গেলে গেলাম, না গেলে না গেলাম, অর্থাৎ নো ডিস্টার্ব বিএনপি জামাত। অর্থাৎ আমার মনে হচ্ছে আর কি এই ধরনের মনস্তাত্ত্বিক ভাবে 3টা 4টা 5টা গ্রুপের মধ্যে বিভক্ত হয়ে আছে। এবং আমি সব থেকে আরো একটি বিষয় নিয়ে সন্দিহান, এই গ্রুপটার কথা না বললেই না। আমার মনে হয়েছে 2007 সালে যেমন সংস্কারপন্থী ছিল, 2024-এ এসেও সংস্কারপন্থীরা আছে, কিন্তু তারা চালাক হয়ে গিয়েছে, তারা নিজেদের আত্মপ্রকাশ করেনি। অর্থাৎ করছে আওয়ামী লীগ কিন্তু তারা আসলে আওয়ামী লীগের কেউ না, হয় পরাশক্তির এজেন্ট, তা না হলে দেশদ্রোহী রাজাকার গঙের এজেন্ট। এই শক্তিটা মনে হচ্ছে সব থেকে বড় বাধা সৃষ্টি করছে। আওয়ামী লীগের উচিত এই অংশটাকে দ্রুত আইডেন্টিফাই করে নেওয়া এবং এদেরকে ঝেঁটিয়ে বিদায় করা, ঝেঁটিয়ে বিদায় করে আওয়ামী লীগকে প্রথম ধাপের কলঙ্ক মুক্ত করা। তারপর আস্তে আস্তে অন্যান্য যে মতাদর্শের যে ঘাটতি রয়েছে, অর্থাৎ মানে নেগোসিয়েশন করে ফিরবে না পরাশক্তির সাথে নেগোসিয়েশন করে ফিরবে না আদর্শিক ভাবে ফিরবে, এই দ্বন্দ্বটা খুব বেশি মনে হয় প্রকট না। কিন্তু ডবল এজেন্ট যারা, এটাই মনে হয় আওয়ামী লীগের সব থেকে
বড় সমস্যা এই মুহূর্তে আমি মনে করছি। আমার নেক্সট প্রশ্ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা অন্যান্য রাজনৈতিক শক্তির সাথে প্রতিযোগিতায় আওয়ামী লীগের অবস্থান কি হবে? এই মুহূর্তে যদি বলি প্রতিযোগিতার দিক থেকে আওয়ামী লীগ অবশ্যই সাংগঠনিক ভাবে একটু নাজুক পর্যায়ে আছে, এবং যদি 24 সালের সেই তথাকথিত গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনের দিকে তাকাই, আপনার আওয়ামী লীগ কিন্তু হচ্ছে মাঠ পর্যায়ে তাদের নেতাকর্মী মোবিলাইজ করতে পারেনি। তো মোবিলাইজ করতে পারেনি তার মানে হচ্ছে হয় নেতাকর্মী যারা রয়েছে তারা নেতৃত্বের প্রতি আস্থা রাখতে পারেনি, অথবা ভুল বুঝেছে, কোথাও না কোথাও একটা গ্যাপ রয়ে গিয়েছে। আমার মনে হয় সেই গ্যাপের জায়গাটা ঠিকঠাক করার আগ পর্যন্ত আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে পিছিয়ে রয়েছে, এবং এই বিষয়টা অস্বীকার করার কোনো সুযোগ নাই। জামাত ইসলাম যেহেতু একটা চেন অফ কমান্ড ভিত্তিক দল, তাদের সাংগঠনিক পরিকাঠামো যথেষ্ট শক্তিশালী, এবং বিএনপি এই মুহূর্তে রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্রের সকল সাপোর্ট পাচ্ছে। তো সব দিক থেকে মিলিয়ে বলতে গেলে আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে এই মুহূর্তে একটু পিছিয়েই রয়েছে। এই শক্তিকে মোকাবেলা করার জন্য আরো সুশৃঙ্খল সাংগঠনিক শক্তি অর্জন করতে হবে। আমার নেক্সট প্রশ্ন, ভবিষ্যতে রাজনৈতিক সমঝোতা অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশে আছে তাদের সাথে কোনো প্রকার সমঝোতার দিকে আগাবে কিনা? সজীব ওয়াজেদ জয় তিনি একবার বলেছিলেন বিএনপির সাথে তারা সংলাপে বসতে আগ্রহী। যে বিপ্লব, ধন্যবাদ। আসলে রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলতে কোনো কথা নেই। আমরা যদি এরশাদ সাহেবের আমলটা দেখি তখন দেখতে পাবো হচ্ছে বিএনপি এবং জামাত এক প্ল্যাটফর্মে কিন্তু কাজ করেছে, এবং 90-এর দশকে যখন শিবিরের নব উত্থান হচ্ছিল তখন কিন্তু ছাত্রদল একসাথে শিবিরকে প্রতিরোধ করতে, এবং খালেদা জিয়া পরিবার এবং শেখ হাসিনা পরিবারের যথেষ্ট সুসম্পর্ক ছিল। কিন্তু এই মুহূর্তে আসলে বিএনপি জামাত যে আছে রাজনৈতিক ভাবে বা আন্তর্জাতিক সমর্থন নিয়ে, সেই ক্ষেত্রে তারা খুব সহজে নেগোসিয়েশনে যাইতে চাইবে বলে আমার মনে হয় না। আওয়ামী লীগকে স্পেস দিতে চাইবে বলে আমার মনে হয় না। এই স্পেস এর জায়গা এবং সমঝোতার জায়গাগুলো আওয়ামী লীগকে নিজে থেকে আদায় করে নিতে হবে। তারা দুই ভাবে আগাতে পারে, একটা হচ্ছে মাঠ পর্যায়ে শক্তি সৃষ্টি করে তাদেরকে বাধ্য করা, অতীতের মতো করে আওয়ামী লীগের চিরাচরিত রাজনীতি যেটা আর কি রাজপথের মাধ্যমে আহ, রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবেলা করেছে। আরেকটা বিষয় হচ্ছে একটু আন্তর্জাতিক ভাবে একটু খেলা, এবার আমার মনে হয় এটাও খারাপ হয় না। যেমন হচ্ছে আওয়ামী লীগ দুর্বল হতে শুরু করেছে কখন থেকে, আমার যেটি মনে হয় সেটি হচ্ছে যখন থেকে লবিস্ট নিয়োগ করে আওয়ামী লীগ সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের নির্দিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন আনতে সক্ষম হয়েছিল, তারপর থেকে আসলে আওয়ামী লীগের রাজনীতি দুর্বল হতে শুরু করেছে, এবং কি প্রতিপক্ষরা শক্তিশালী হতে শুরু করেছে। এবং তারা মনে করেছিল, আপনি যদি খেয়াল করে দেখেন, প্রথম আক্রমণটা কিন্তু পুলিশের উপর করেছে, যতটা না দলীয় নেতা কর্মীদের উপর আক্রমণটা করেছে। প্রথম হত্যাকাণ্ডগুলো পুলিশের উপর ঘটিয়েছে, এবং পুলিশ যখন দুর্বল হতে শুরু করেছে, পুলিশ যখন রণভঙ্গ দেওয়া শুরু করেছে, তখন কিন্তু আওয়ামী লীগ কার্যত কোনো প্রতিরোধী সেভাবে গড়ে তুলতে পারে। আমার মনে হয় এই বিষয়গুলো আওয়ামী লীগের একটু মাথায় নেওয়া উচিত, অর্থাৎ রাজপথ এবং আন্তর্জাতিক লবি দুটি মেনটেন করা উচিত। আমার পরবর্তী প্রশ্ন, অর্থনীতি, গণতন্ত্র এবং সুশাসন নিয়ে জনগণকে বাংলাদেশ আওয়ামী লীগ কি ধরনের প্রতিশ্রুতি দিতে চাচ্ছে? জি, এই ক্ষেত্রে আমার একটু ভিন্নতর মতামত আছে। সেটি হচ্ছে আহ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে যেটি বুঝিয়েছেন সেটি হচ্ছে, হ্যাঁ, দেশে গণতন্ত্র প্রয়োজন, কিন্তু গণতন্ত্রের পাশাপাশি আমাদের অর্থনৈতিক সমৃদ্ধ প্রয়োজন, আমাদের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। সেই বিষয়টি বুঝিয়েই তিনি তার রাজনীতির সামনে এগিয়ে নিয়েছেন। বিশেষ করে সর্বশেষ 10 বছরের কথা যদি বলি, সেই ক্ষেত্রে যদি জননেত্রী শেখ হাসিনার পথটাকে বাতলে নিয়ে বর্তমানে যারা সরকারে আছেন যদি ক্রাইসিস ম্যানেজমেন্ট করে এবং অর্থনীতি ম্যানেজমেন্ট করে উন্নয়ন প্রকল্পগুলো সমান তলে চালু রাখতে পারেন এবং প্রান্তিক পর্যায়ের মানুষদের ঠান্ডা রাখতে পারেন, জননেত্রী শেখ হাসিনা যেভাবে ঠান্ডা রেখেছিলেন, অর্থাৎ এই বিভিন্ন প্রকল্প, বিধবা আশ্রয়ণ প্রকল্প, তারপর হচ্ছে প্রসূতি ভাতা, ভিজিএফ কার্ড, 10 টাকা কেজি চাউল, পরবর্তীতে 15 টাকা কেজি চাউল। ইনফ্যাক্ট তার এত পরিমাণ সহযোগী পরিকল্পনা ছিল যে তার চাউলের বস্তাগুলো পর্যন্ত এখনো শেষ হয়নি। তো একই পদ্ধতিতে একই প্রক্রিয়ায় যদি আগায়, সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগের হওয়াটা কঠিন হয়ে যাবে। কিন্তু তারা যদি এই ক্রাইসিস ম্যানেজমেন্টে ব্যর্থ হয়, অর্থাৎ আহ সঠিক
তেল না আসে, সঠিক সময়ে জনগণ সার না পায়, গ্যাস না পায়, নিরাপত্তা নিশ্চিত না করতে পারে, তারপর হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডগুলো বন্ধ হয়ে যায়, একই সাথে যদি হচ্ছে নারীর ক্ষমতায়নটা বন্ধ হয়ে যায় এবং মোরাল পুলিশিং যদি বেড়ে যায় এবং জঙ্গিবাদের যদি উত্থান হতে থাকে। ইনফ্যাক্ট আমি আরেকটা বিষয় যোগ করতে চাই, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের মাটির দিকে যাতে চুপ করেছে, বাংলাদেশে কিন্তু আহামরি তেল, গ্যাস, স্বর্ণ, রূপা এরকম কোনো কিছু নাই। তাদের আসলে বাংলাদেশের টেরিটরি দরকার, এবং এই টেরিটরি বাংলাদেশের জন্য দরকার না। এই টেরিটরিটা বাংলাদেশের থেকে বেদখল নিয়ে কোনো না কোনো রাষ্ট্রকে ডিস্টার্ব করার জন্য প্রয়োজন। এবং সেই ডিস্টার্ব গুলো যখন হতে থাকবে, সেই রাষ্ট্রগুলো কিভাবে প্রতিক্রিয়া দিবে আমরা এখন পর্যন্ত জানি না, তখন হয়তো বা বুঝতে পারবো আর কি। কিন্তু তারা যদি জননেত্রী শেখ হাসিনার বিরোধিতা করেও তার রাস্তায় হাঁটতে পারে এবং সেক্ষেত্রে সফল হয়, আওয়ামী লীগের সত্যিই কঠিন হয়ে যাবে জনগণের সাথে কানেক্ট হতে। শেষ প্রশ্ন, আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতির মূল ফোকাস কি হবে? উন্নয়ন, গণতন্ত্র, নাকি দল পুনর্গঠন? শেখ হাসিনা বা তার দলের শীর্ষ নেতৃত্ব জনগণের কাছে এই বিষয়ে কি ধরনের বার্তা দিতে চায়? জি ধন্যবাদ। আমি মনে করছি পরবর্তী ডেস্টিনেশন হওয়া উচিত আওয়ামী লীগ, আমেরিকার এজেন্টরা যে সরকারকে বসিয়েছিল তারা দেশের যে সর্বনাশটি করেছে, এমন কিছু কিছু দেশ বিরোধী চুক্তি করেছে যার ফলে আমাদের দেশ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে খুব কিছু শীঘ্রই সেই বিষয়গুলো দৃশ্যমান হতে থাকবে। সেই দেশ বিরোধী চুক্তি, দেশ বিরোধী ষড়যন্ত্র এবং জনগণের গলা চেপে ধরা, আকাশে বাতাসে যে লাশের গন্ধ ছড়িয়ে পড়েছে, জনগণের মৌলিক চাহিদাগুলো যে ব্যাহত হতে শুরু করেছে, উন্নয়ন কর্মকাণ্ডগুলো যে ব্যাহত হতে শুরু করেছে, বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন 100 ইপিজেড বন্ধ হতে চলেছে এবং বাংলাদেশকে যারা যুদ্ধের দামামার দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেই বিষয়গুলো জনগণের কাছে তুলে ধরে জনগণকে সাথে নিয়েই তাদেরকে মোকাবেলা করে আওয়ামী লীগকে খুব মনে হয় আহ জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগকে মনে হয় রাজনীতির মাঠে দ্রুত ফেরত আসা উচিত। এইটাই মূল ফোকাস হওয়া উচিত। অর্থাৎ আমরা বাঙালি, বাঙালিদের দেশকে বহিঃশত্রুদের হাত থেকে রক্ষা করতে চাই এবং বহিঃশত্রু কোন কোন দিক থেকে আমাদের কালো থাবা বসিয়েছে সেটি বাঙালিদের কাছে পৌঁছে দেওয়া এবং বাঙালিদের সাথে নিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে মাঠ গুছিয়ে নেওয়া। ধন্যবাদ রাকিব আহমেদ, আপনার মূল্যবান আলোচনা তুলে ধরার জন্য। আপনি চমৎকার প্রশ্নের উত্তর দিয়েছেন। আমাদের তৃণমূলের নেতাকর্মী যারা আছেন তারা অবশ্যই এখান থেকে অনেক শিক্ষা নেবেন। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণী মহল আছেন তারা এখান থেকে অনেক কিছু জানার চেষ্টা করবেন। তারা তৃণমূলের মনের ভাষা, মুখের ভাষা, চোখের ভাষা বোঝার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানে অংশ নিতে চান আমাকে অবশ্যই মেইল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদেরকে নিয়ে শো করার চেষ্টা করবো। পাশাপাশি প্রতি সপ্তাহে আমার এবং রাকিব আহমেদের একটা করে শো আসবে, আপনারা অবশ্যই দেখার চেষ্টা করুন। আমরা প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করবো বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে কি ভাবছে, কিংবা তৃণমূল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছ থেকে কি ধরনের প্রত্যাশা নিয়ে বসে আছে, এগুলো আমরা জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। রাকিব, আপনাকেও ধন্যবাদ।